মূল অঙ্কে চলে যাব আর কি। তো আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মূল অঙ্কে চলে যাই। তো এখানে একটা অঙ্ক মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 2030, 30শে জুন 2025 সমাপ্ত অর্থ বছরে বা আয় বছরে মিস্টার অমিত ভৌমিকের কিছু আয় এবং কিছু আয়ের কিছু তথ্য এবং হচ্ছে বিনিয়োগের কিছু তথ্য এখানে দেয়া আছে। সেই তথ্যের উপরে ভিত্তি করে তার মোট আয় এবং প্রদেয় করের হিসাব নিরূপণ করতে হবে। তো এখানে যদি আমরা দেখি, এখানে দেয়া আছে মূল বেতন, বোনাস, বিনামূল্যে আসবাবপত্র সহ বাসস্থান, দ্যাট মিন্স রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আমি যেটা বলেছিলাম আগে। পারফরমেন্স বোনাস, আমি বলেছিলাম যে এডিশনাল অন্য কোনো যদি কোনো বোনাস থাকে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, নিয়োগকর্তার অংশ, দ্যাট মিন্স আমি এর আগে যেটা বলেছিলাম যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, দ্যাট মিন্স আরপিএফে আমরা যে কর্তা যে টাকাটা দিয়ে থাকে, দ্যাট মিন্স প্রভিডেন্ট ফান্ডের আসলে মূলত দুটো অংশ থাকে। একটা হচ্ছে আমার বেতন থেকে কেটে একটা অংশ নেয়, আর একটা হচ্ছে নিয়োগকর্তা ওই যে অংশটা আমার যে অংশটা কেটে নিল, আমার বেসিকের 5%, 7%, 8%, 10%, যেটাই কেটে নেক, সেই সমপরিমাণ টাকা প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তাও তাকে রাখতে হয়। দ্যাট মিন্স কোম্পানিও সেম পরিমাণ টাকাটা একটা ফান্ডে রাখতে হয়। এটাই প্রভিডেন্ট ফান্ডের বিধান। তো সেই জায়গায় নিয়োগকর্তার যে অংশ সেটাও বলা আছে। একটা গাড়ি দেয়া হয়েছে ফ্রি, একটা গাড়ি দেয়া হয়েছে যেটা 2000 সিসির, যেটা বলে দিচ্ছে যে 2000 সিসির একটা গাড়ি দেওয়া হয়েছে। শুধু তাই না, জীবন বীমার প্রিমিয়াম যেটা জনাব অমিত ভৌমিক কর্তৃক পরিশোধিত। তার মানে এটা জীবন বীমার একটা প্রিমিয়াম উনি প্রদান করেন, যেটা উনি নিজেই এটা জীবন বীমার টাকাটা প্রদান করেন। তো এখান থেকে যদি আমরা দেখি, আমরা আগেই বলেছিলাম যে আমাদের বেশ কিছু অংশ আছে যেগুলো একেবারে ডিরেক্টলি আমার আয় হিসাবে পরিগণিত হবে। 1 নাম্বার বেতন, 2 নাম্বার বোনাস, 3 নাম্বার পারফরমেন্স বোনাস, 4 নাম্বার অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার অংশ, 5 নাম্বার বিনামূল্যে আসবাবপত্র সহ বাসস্থান, দ্যাট মিন্স রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এবং রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তার বার্ষিক যে মূল্যটা আসবে, বার্ষিক মূল্য যেমন এখানে বলে দেওয়া আছে যে তার বার্ষিক মূল্য হচ্ছে 2 লাখ টাকা। এবং যে গাড়ির ক্ষেত্রে যেটা বলা ছিল, গাড়ির ক্ষেত্রে কিন্তু একটা গাড়ির ক্ষেত্রে দুইটা ক্লজ বলা ছিল যে 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা প্রতি মাসে, 2500 সিসির উপরে হলে 25,000 টাকা প্রতি মাসে। দ্যাট মিন্স একটাই ছিল বাৎসরিক 1,20,000 টাকা, আর একটা ছিল বাৎসরিক 3 লাখ টাকা। তো এখন যদি আমরা এই অঙ্কটা করতে যাই, বা হচ্ছে গিয়ে এই অঙ্কটার যদি আমরা সমাধানটা দেখি, তাহলে সমাধানটা এরকমভাবে আসবে যে মূল বেতনের, যেহেতু আমার প্রতি মাসেই এটা হচ্ছে 20,000 টাকা, তার মানে মোট 2,40,000 টাকা, এটা একটা আসলো, এই টাকাটা আসবে। বোনাস হচ্ছে 2 মাসের মূল বেতন, দ্যাট মিন্স আরও 40,000 টাকা যোগ হবে, তার মানে 2,80,000 টাকা। বিনামূল্যে আসবাবপত্র বা বাসস্থান, দ্যাট মিন্স এটাও সে যেহেতু রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে থাকে কোম্পানির কাছ থেকে, তাহলে এই 2 লাখ টাকাও যোগ হবে। তাহলে আগে ছিল 2,80,000 টাকা, এখন 2 লাখ টাকা, তাহলে কত হলো? 4,80,000 টাকা। দ্যাট মিন্স পারফরমেন্স বোনাস 4,50,000 টাকা পেয়েছে। তাহলে পারফরমেন্স বোনাস যদি 4,50,000 টাকা পায়, তাহলে 4,80,000 টাকা, 4,80,000 টাকা প্লাস হচ্ছে 4,50,000 টাকা প্লাস 4,80,000 টাকা, দ্যাট মিন্স 9,30,000 টাকা হলো। শুধু তাই না, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার অংশ কত? মূল বেতনের 10%, দ্যাট মিন্স 2,40,000 টাকা যে আমার মূল বেতন ছিল, তার 10% সে হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে দান করে। যদি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে যেহেতু নিয়োগকর্তা এই অংশটা দিছে, তাহলে এটাও আমার আয় হিসেবে পরিগণিত হবে।
প্লাস হচ্ছে 2,40,000 ইন্টু হচ্ছে গিয়ে 10%, তার মানে 2,54,000, 9,54,000 টাকা হইলো। এখন গাড়ির জন্য আছে 1,20,000 টাকা, যেটা আমি বলেছিলাম যে বাৎসরিক 1,20,000 টাকা প্লাস হচ্ছে 1,20,000 টাকা, তাহলে 10,74,000 টাকা হলো তার টোটাল আয়, যদি আমরা এখন অঙ্কটা দেখি। আর জীবন বীমার যে প্রিমিয়াম, এটা আমার আয় না, এটা আমার হচ্ছে ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস বিনিয়োগের একটা অংশ। এটা আমার আয় হিসেবে দেখাবে না, এটা আমাকে বিনিয়োগের একটা অংশ দেখাবে। যদি আমরা এখন যদি অ্যান্সারটা যদি দেখি, আমাদের অ্যান্সার আসছে 10,74,000 টাকা। আমি এখানে ক্যালকুলেটর দিয়ে করেছি। 10,74,000 টাকা যদি আমরা দেখি কর অব্যাহতির পূর্বে কর্মসংস্থান থেকে মোট আয়, দ্যাট মিনস কর্মসংস্থান বা স্যালারি থেকে মোট আয়। হ্যাঁ, এখানে মূল বেতন 12 মাসে 2,40,000 টাকা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা আসবাবপত্র সহ বিনামূল্যে বাসস্থান, এটা 2,00,000 টাকা। গাড়ি সুবিধা আমি বলেছিলাম 25,000 টাকা পর্যন্ত হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা করে মাসে 1,20,000 টাকা। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড যে 10% মূল বেতন, তাহলে আমার মূল বেতন কত ছিল? 2,40,000 টাকা টোটালে। কারণ আমরা এখানে আয়টা পরিগণনা করব একেবারে পুরো 1 বছরের জন্য, কখনোই মাসিক না। আমরা এইটা মাথায় রাখবো যে আমরা অবশ্যই পুরো 1 বছরের আয় পরিগণনা করি, আমরা 1 মাসের আয় পরিগণনা করব না। তো 1 বছরে যেহেতু 2,40,000 টাকা হয়, তাহলে বোনাস হবে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড বা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, যেটাকেই আমরা বলি, যেভাবেই আমরা বলি, তাহলে এর 10%, 2,40,000 টাকা 10% 24,000 টাকা। বোনাস, যেহেতু মূল বেতনের দুইটা হচ্ছে গিয়ে বোনাস, আমরা সবাই যারা চাকরি বাকরি যারা যে যেখানেই আমরা করি না কেন, আমরা জানি যে বোনাসটা হচ্ছে মূল বেতনের ডাবল, ডাবল মূল বেতন, মানে দুইটা মূল বেতন এটা এখানে পাওয়া যায়। দ্যাট মিনস 20,000 টাকা করে যেহেতু সে মাসিক পেত, তাহলে তার মূল বেতন যেহেতু 20,000 টাকা ছিল, তাহলে সে এখানে 40,000 টাকা পাবে। পারফরমেন্স বোনাস আমি বলেছি যে যা আসবে পুরো টাকাটাই আয় হিসাবে আসবে, 4,50,000 টাকা। তাহলে কর অব্যাহতির পূর্বে কর্মসংস্থান থেকে মোট আয় কত? 10,74,000 টাকা। তো আমাদের এখানে জেনারেল এক্সামশন আছে একটা, এই ইনকাম ফ্রম স্যালারিজের বা হচ্ছে গিয়ে বেতন খাতে আয়ের একটা জেনারেল এক্সামশন আছে। সেই জেনারেল এক্সামশনটা হচ্ছে যত টাকা স্যালারি থেকে আয় হবে, স্যালারি খাত থেকে মানে ধারা 32 থেকে যত আয় হবে তার 1/3, অথবা এই যে এখানে আমার একটু ইসে ভুল হয়েছে, প্রিন্টিং মনে হয় মেবি একটু ভুল আছে, এখানে 4.5 লাখ টাকা হয়ে গেছে, এটা 4.5 লাখ টাকা হবে না, এটা 5 লাখ টাকা হবে। বর্তমান 25-26 যেটা 24-25 যেটা আয়কর পরিপত্র আছে, সেই আয়কর পরিপত্রে এটা চেঞ্জ হয়েছে, এটা 5 লাখ টাকা হবে। আমি আপনাদের স্লাইড যখন আমি এটা পিডিএফ আকারে দিব, তখন এটা 5 লাখ টাকা আমি করে দিব। তো এখানে যে জেনারেল এক্সামশন সেটা হচ্ছে গিয়া 1/3 অফ ট্যাক্সেবল ইনকাম অথবা 5 লাখ টাকা, যেটা কম হবে সেইটাই হচ্ছে এখানে জেনারেল এক্সামশন হিসেবে পাওয়া যাবে। দ্যাট মিনস আয় বহির্ভূত, দ্যাট মিনস কর বহির্ভূত, সেই আয়টাকে আমরা করের থেকে বাদ দিতে পারবো, যে এই আয়টা আমার করযোগ্য না। তো আমরা 10,74,000 এর যদি হচ্ছে 1/3 করি, তাহলে 3,58,000 টাকা হয়। তাহলে 3,58,000 টাকা অবশ্যই 5 লাখ টাকার চেয়ে কম, তাই আমরা 3,58,000 টাকাই বিয়োগ করেছি, এখানে বাদ দিয়েছি। তাহলে বেতন খাতে যদি আমরা এই 3,78,000 টাকা যদি 10,74,000 টাকার থেকে বাদ দেই, তাহলে 7,16,000 টাকা হচ্ছে কি আমার বেতন খাতে আয় হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে বেতন খাতে আয়টা আমরা কিভাবে পরিগণনা করব বা কিভাবে আমরা লিখব। তো এরপরে আমরা যে কাজটা করব, এর সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটা আসে সেটা হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত আমাকে বের করতে হয়। কেন? আমার এখন আয় হয়ে গেল, বিনিয়োগজনিত কর রেয়াতও যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমি স্ল্যাব অনুযায়ী তার এই প্রদেয় করের হার বা করে যে কত টাকা আসবে সেই টাকাটা আমি বের করে ফেলতে পারবো। তো এখানে যদি অঙ্কটার দিকে যদি আমরা দেখি, আমি বারবার বলেছি যে আমার বিনিয়োগের একটা পার্ট হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, বিনিয়োগের একটা পার্ট হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, বিনিয়োগের একটা পার্ট হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, এটা মনে রাখতে হবে। তো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কত টাকা আসবে, নিয়োগকর্তা যে যতটুকু অংশ দিয়েছে আমার থেকেও ততটুকু অংশই কেটে রাখা হয়েছে, কারণ এই প্রভিডেন্ট ফান্ড ইটস কল্ড এ ইনভেস্টমেন্ট।
যেহেতু এটা একটা বিনিয়োগ, তো বিনিয়োগে আমি যেহেতু এখানে নিয়োগকর্তা দিয়েছিল হচ্ছে 24,000 টাকা, তাহলে আমার বিনিয়োগ বিনিয়োগ হবে হচ্ছে 48,000 টাকা। দ্যাট মিনস ডাবল, কারণ আমার কাছ থেকেও কাটছে, নিয়োগকর্তার কাছ থেকেও কাটছে, দুজনের থেকে কেটেছে, বা দুজনের থেকে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে রাখা হয়েছে। তাহলে এই দুজনের থেকে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে যেহেতু রাখা হয়েছে এবং এটা আমার নামেই রাখা হয়েছে, সেহেতু এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার জন্য একটা বিনিয়োগ হিসাবে দেখাবে। তো এইটা একটা বিনিয়োগ ছিল। আর দ্বিতীয় বিনিয়োগ ছিল হচ্ছে গিয়ে জীবন বীমার প্রিমিয়াম, যে উনি 6,000 টাকা প্রিমিয়াম দিয়েছেন। দ্যাট মিনস ওনার বিনিয়োগ ছিল 48,000 টাকা প্লাস হচ্ছে গিয়ে 6,000 টাকা, দ্যাট মিনস 54,000 টাকা ওনার বিনিয়োগ দেখাবে। যদি আমরা অঙ্ক এটা একটু দেখি, যে কর্মচারী ও কর্মকর্তা উভয় কর্তৃক আরপিএফ এ অবদান 48,000 টাকা। আমি আপনাদেরকে বললাম যে 24 × 24, আপনারা এই 48 দেখে হয়তো আপনাদের কাছে আসতে পারে, কোশ্চেন আসতে পারে যে দেখলাম 24,000, এখন 48 কিভাবে হলো? ওই যে আমি বললাম যে দুইজনের কাছ থেকেই সেম পোর্শনে আসলে টাকাটা কাটা হয়, এবং সেই সাথে জীবন বীমার প্রিমিয়ামও আছে হচ্ছে গিয়ে 6,000 টাকা, যেটাও আমি বললাম যে তাহলে তার মোট বিনিয়োগ আসতেছে 54,000 টাকা। এখন আমাকে হচ্ছে গিয়ে বিনিয়োগজনিত কর রেয়াতটা বের করতে হবে। আমার একদিকে বিনিয়োগ আছে 54,000 টাকা, আর একদিকে আমি বলেছিলাম বিনিয়োগজনিত কর রেয়াতের জন্য 3 ধরনের ইনফরমেশনকে আমাকে কনসিডার করতে হয়। 3 ধরনের ইনফরমেশন হচ্ছে যে আমার যে 7,50,000 টাকা, এই যে যে বেতন খাতে মোট আয়, দ্যাট মিনস বেতন খাতে করযোগ্য আয় যেটা আসলো 7,16,000 টাকা, তার 3%, অথবা আমার যে বিনিয়োগ, যে মোট বিনিয়োগ আছে 54,000 টাকা, তার 15%, অথবা 10 লাখ টাকা। এই দুইটার মধ্যে যেটা কম হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 7,16,000 টাকা 3% হচ্ছে 21,480 টাকা, 54,000 টাকার 15% 8,100 টাকা, আর 10 লাখ টাকা। তো এখন এই তিনটার মধ্যে সবচেয়ে কম হচ্ছে 8,100 টাকা। তাহলে এইটাই আমি কর রেয়াত হিসাবে দাবি করতে পারবো, যে আমার যে টোটাল স্ল্যাব অনুযায়ী কর যে টাকাটা আসবে তার থেকে আমি এই টাকাটাই মৌকুফ করাইতে পারবো। দ্যাট মিনস এই টাকাটা আমি বাদ দিতে পারবো একেবারে সহজভাবে। এখন যদি আমি একটু এটা দেখি, কর দায় গণনা যদি আমি দেখি, তো সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে প্রথম 3,75,000 টাকা আমরা যেটা স্ল্যাবে দেখেছিলাম, 3,75,000 টাকার উপরে হচ্ছে গিয়ে 0%, তাহলে ওনার জন্য কর হচ্ছে 0। পরবর্তী 3,00,000 টাকার উপরে 10%, তার মানে ওনার কর আসবে 30,000 টাকা। এবং বাকি যে টাকাটা থাকে এর পরবর্তীতে ওনার যেহেতু 7,16,000 টাকা ওনার হচ্ছে গিয়ে মোট আয়, তাহলে তার 3,75,000, 3,75,000, 6,75,000 টাকার সঙ্গে যদি 6,75,000 টাকার থেকে 7,16,000 টাকার থেকে যদি 6,75,000 টাকা বাদ দিই, তাহলে তার ওনার থাকে হচ্ছে 41,000 টাকা, যেটার উপরে 15% দিলে 6,150 টাকা। তাহলে তার মোট কর দায় দাঁড়াচ্ছে, গ্রস ট্যাক্স লাইবিলিটি যেটা, সেটা হচ্ছে 36,150 টাকা। তো এখান থেকে বিনিয়োগজনিত কর রেয়াত আমরা 8,100 টাকাটা যদি বাদ দেই, তাহলে তার কর দায় দাঁড়াবে 28,050 টাকা। এখন এখানে আমাকে আরেকটা ক্যালকুলেশন করতে হয়, যেটা ন্যূনতম কর, যেটা নিয়ে অলরেডি আমাদের অনেক ধরনের কথা চলতেছে, যে ন্যূনতম কর এবং কর দায়, বিনিয়োগ রেয়াত পরবর্তী কর দায়, এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেইটাই আপনাকে কর হিসাবে গণ্য হবে, বা আপনার আয়কর হিসাবে দিতে হবে, কর দিতে হবে। তো এখানে ন্যূনতম কর একজন ব্যক্তির জন্য আমরা জানি ন্যূনতম কর হচ্ছে গিয়ে ঢাকা সিটির জন্য 5,000, এটা ঢাকা সিটি অনুযায়ী করা হয়েছে। তাহলে 5,000 এবং 28,050 টাকা, তো এই দুইটার মধ্যে ডিফারেন্স আমরা বেশি পাচ্ছি হচ্ছে 28,050 টাকা। তাহলে তার নেট কর দায় হিসাবে দাঁড়াবে 28,050 টাকা। তো এই অঙ্কটার মধ্যে কারো কোনো কমপ্লিকেশনস আছে কিনা, কারো কোনো জানার কোনো কিছু আছে কিনা? যদি জানার কোনো কিছু না থাকে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে চলে যাব। আর একটা অঙ্ক আমি আজকে দেখাবো, এবং তারপরে দুইটা অঙ্ক হোমওয়ার্ক হিসাবে থাকবে। তো সেই হোমওয়ার্ক দুটো আপনারা একটু করবেন।
আশা করব যে আপনারা সেই হোমওয়ার্কগুলো সুন্দরভাবে আমাকে দিবেন। আমি আপনাদের ধরায় দেওয়ার চেষ্টা করব যে কোথায় আসলে আপনাদের ভুল হয়েছে, যেটা আমরা তার পরের ক্লাসে আমরা এটা করে নিব বা দেখে নিব উত্তরগুলো। তো এখন হচ্ছে মোট আয় ও বিনিয়োগ ভাতা নিরূপণ। যদিও এখানে অঙ্কটা এরকমই ছিল যে মোট আয় এবং বিনিয়োগ ভাতা নিরূপণ করো, তো তারপরও আমি এখানে কর নেট কর পর্যন্ত বের করে দিব। আমরা এখানে নেট কর পর্যন্ত দেখব। তো এখানে যদি আমরা দেখি যে জনাব মল্লিক একজন চাকরিজীবী, 2024 সালের 30শে জুন সমাপ্ত বছরে তার বেতন হতে আয়ের বিবরণ নিচে দেয়া হলো। উনি বেতন বা বিভিন্ন ভাতা বা বিভিন্ন জায়গাতে তার কিছু ইনভেস্টমেন্ট আছে, কিছু বিনিয়োগ আছে, এর একটা বিবরণ এখানে দেয়া আছে। কি দেয়া আছে? মূল বেতন প্রতি মাসে 25,000 টাকা, মহার্ঘ ভাতা আছে মূল বেতনের 10%, যেটা উনি পান। দুইটা উৎসব বোনাস পান। তাকে একটি ভাড়ামুক্ত আবাসন প্রদান করা হয়েছে, দ্যাট মিনস ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে, যার বার্ষিক মূল্য আছে হচ্ছে 1,80,000 টাকা। উনি একটি গাড়ি ব্যবহার করতে পারেন, অফিসের গাড়ি, যেটা হচ্ছে 2000 সিসি দেওয়া হয়েছে। তারপর চিকিৎসা ভাতা উনি পান হচ্ছে গিয়া 2500 টাকা করে প্রতি মাসে। বছর চলাকালীন তিনি ভ্রমণ ভাতা হিসাবে পান 6,000 টাকা। তাকে প্রতি মাসে ভৃত্য ভাতা, দ্যাট মিনস সার্ভেন্ট অ্যালাউন্স, যেটা আমরা আগে কিছুক্ষণ আগে দেখেছিলাম কয়েকটা স্লাইড আগেই, যে সার্ভেন্ট অ্যালাউন্সও আসলে যদি প্রদান করা হয় তাহলে সেটাও আয় হিসাবে পরিগণনা হয়। তা প্রতি মাসে 200 টাকা করে। তিনি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে তার মূল বেতনের 1% প্রদান করেন। উনি একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেখানে 1% দেন, এটা তার হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু একটা বড় জিনিস নাই। আমরা একটু আগে যেটা হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের যে বিষয়টা দেখেছিলাম, এই অঙ্কে কিন্তু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড নাই। যেহেতু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড নাই, সেহেতু এটা তার বিনিয়োগ হিসাবে আর কোনো কিছু আসার মতো কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তিনি ডিপিএস স্কিমে হচ্ছে প্রতি মাসে 500 টাকা জমা করেন। তো আমরা তার দুইটা ইনভেস্টমেন্ট পেলাম, একটা হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম আর একটা হচ্ছে ডিপিএস। এই দুইটাই আমরা হচ্ছে গিয়ে তার ইনভেস্টমেন্ট হিসাবে আমরা কাউন্ট করব, বাকিগুলোকে আমরা ইনকাম হিসাবে কাউন্ট করব। তো যদি আমরা এটার উত্তরটা দেখি, তারপর আমরা এখানে বলে দেই মূল বেতন এটা ইনকাম হিসাবে হবে, মহার্ঘ ভাতা ইনকাম হিসাবে হবে। মহার্ঘ ভাতা মূল বেতনের 10%, দ্যাট মিনস 25,000 টাকা করে যদি প্রতি মাসে হয়, তার মানে 3 লাখ টাকা অলমোস্ট। 25 ইন্টু 12, দ্যাট মিনস 5 লাখ টাকা। 5 লাখ টাকার 10% হচ্ছে গিয়ে উনি মহার্ঘ ভাতা হিসাবে পান, দ্যাট মিনস 50,000 টাকা উনি মহার্ঘ ভাতা পান। দুইটা বোনাস পান, এটাও 50,000 টাকা। তিনি ভাড়ামুক্ত আবাসন, দ্যাট মিনস 1,80,000 টাকা, এটাও তার ইনকাম হিসাবে গণ্য করতে হবে। উনি একটি গাড়ি হচ্ছে গিয়ে 2000 সিসির গাড়ি হচ্ছে গিয়ে উনি ব্যবহার করেন, তো এখানেও 10,000 টাকা করে 1,20,000 টাকা ওনার আয় হবে। চিকিৎসা ভাতা প্রতি মাসে উনি পাচ্ছেন হচ্ছে 250 টাকা, 250 ইন্টু হচ্ছে গিয়ে 12, দ্যাট মিনস 3,000 টাকা, এটাও তার আয় হিসাবে গণ্য হবে। উনি ভ্রমণ ভাতা পেয়েছেন 6,000 টাকা, এটাও তার ইনকাম হিসাবে যোগ হবে। তিনি প্রতি মাসে ভৃত্য ভাতা পেয়েছেন 2,000 টাকা, দ্যাট মিনস 2,400 টাকা, এই পুরো বছরে 2,400 টাকা, এটাও তার আয় হিসাবে গণ্য হবে। তাহলে এইভাবে যদি পুরোটা আমরা ক্যালকুলেশন করি তাহলে তার মোট আয় পাবো। তো আমরা যদি একটু দেখি যে তার মোট আয় আসলে কত, তো আমি যেটা বলেছিলাম যে তার মূল বেতন হচ্ছে গিয়ে 3,000 টাকা, মহার্ঘ ভাতা হচ্ছে 25,000 ইন্টু 12, 3 লাখ টাকা। হ্যাঁ, ঠিক আছে, 3 লাখ টাকা। তাহলে মহার্ঘ ভাতা হবে তার 10%, তো 30,000 টাকা উনি পেয়েছেন। উৎসব ভাতা পেয়েছেন হচ্ছে 25 50,000 টাকা। বিনা শুল্ক আবাসন, দ্যাট মিনস রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন উনি পেয়েছেন 1,80,000 টাকা। যাতায়াত সুবিধা পেয়েছেন যেহেতু মাসিক 10,000 টাকা করে 1,20,000 টাকা। চিকিৎসা ভাতা পেয়েছেন 3,000 টাকা। ভ্রমণ ভাতা পেয়েছেন 6,000 টাকা। গৃহ বা ভৃত্য ভাতা পেয়েছেন 2,400 টাকা। তাহলে উনি ওনার অব্যাহতির পূর্বে ওনার মোট আয় দাঁড়ায় হচ্ছে 6,91,400 টাকা। তাহলে অব্যাহতির ক্ষেত্রে কি জেনারেল এক্সামশন, আমি বারবার বলেছিলাম এই যে এখানে ঠিক আছে 5 লাখ টাকা পর্যন্ত, এর আগেরটায় 4.5 লাখ টাকা আছে, আমি বলেছি ওটা একটু ঠিক করে দেবো। তো কর্মসংস্থান থেকে ওনার যে আয় হয় তার 1/3 অথবা 5 লাখ টাকা, যেটা কম হয় সেটা উনি এক্সামশন হিসাবে দাবি করবেন এবং সেটা এক্সামশন হিসাবে পাবেন। তো এটা ওনার এক্সামশন হিসাবে, এটা বাদ দেওয়ার পরে ওনার মোট আয় দাঁড়ায় 4,60,933 টাকা। তো এখান থেকেও আমরা বিনিয়োগজনিত কর রেয়াত বের করব। বিনিয়োগজনিত কর রেয়াত আমি যেটা বলেছিলাম যে ওনার গ্রুপ ইন্স্যুরেন্স এটা তার বিনিয়োগ এবং ডিপিএস ওনার বিনিয়োগ।
উনি প্রতি মাসে 500 টাকা করে ডিপিএস দেন, দ্যাট মিনস 6,000 টাকা উনি ডিপিএসে করেন, ডিপিএস উনি জমা দেন। আর হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে উনি হচ্ছে 3 লাখ টাকা, ওনার যে মূল বেতন তার 1% উনি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে হচ্ছে গিয়ে জমা দেন। দ্যাট মিনস উনি এই 9,000 টাকা ওনার বিনিয়োগ বিনিয়োগ হিসাবে গণ্য হয়। তাহলে বিনিয়োগজনিত কর রেয়াত কত হবে? বিনিয়োগজনিত কর রেয়াত হবে হচ্ছে 3% অফ টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, 3% of total taxable income, or 15% of ইনভেস্টমেন্ট, নেট ইনভেস্টমেন্ট, অর 10 লাখ। এই তিনটার মধ্যে যেটা হবে হচ্ছে লোয়েস্ট বা ছোট, সেটাই হবে হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত। দ্যাট মিনস এখানে সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে 9,000 টাকা, 9,000 টাকার 15% 1350 টাকা, যেটাই উনি কর রেয়াত হিসাবে দাবি করতে পারবেন। এখন যদি আমরা তার আয় পরিগণনাটা যদি দেখি, তার আয় পরিগণনা 3,75,000 টাকা পর্যন্ত ওনার আয় হচ্ছে জিরো। পরবর্তীতে যেহেতু ওনার ইনকামই হচ্ছে শুধুমাত্র 4,60,000 টাকা, 60,933 টাকা, দ্যাট মিনস 85,933 টাকার উপরে 10%, 8,593 টাকা 30 পয়সা ওনার গ্রস ট্যাক্স লাইবিলিটি থাকবে। সেখান থেকে কর রেয়াত, যেহেতু কর রেয়াত ওই যে নোট 1-এ যেটা আমরা একটু আগে কর রেয়াত করে আসছি, সেই কর রেয়াতে 1350 টাকা যদি ওনার বাদ দেওয়া হয়, তাহলে বিনিয়োগ রেয়াত পরবর্তী কর দায় আসবে হচ্ছে 7,243 টাকা 30 পয়সা। তাহলে এখানেও আমি বলেছিলাম যে এখানেও একটা দেখার বিষয় আছে যে ন্যূনতম কর কত আসে, এবং হচ্ছে গিয়ে কর রেয়াত পরবর্তী তার কর দায় কত আছে। এই দুইটার মধ্যে যেটা বেশি আসবে সেটাই হচ্ছে গিয়ে ওনার নেট কর দায় হিসাবে গণ্য হবে। যেহেতু ন্যূনতম কর ঢাকা সিটির জন্য হচ্ছে গিয়ে মাত্র 5,000 টাকা, তো সেই জায়গাটা যদি আমরা কনসিডার করি তাহলে 7,000 টাকাই হচ্ছে গিয়ে বেশি, তাই তাকে 7,000 টাকাই কর দিতে হবে। তো এই ছিল মূলত আজকের ক্লাসে। আর আমি এখানে দুইটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। এখানে মোট আয় এবং কর দায় পরিগণনা করতে হবে। এখানে সাইফুল হক নামে এক ব্যক্তির পুরো ইনকামের বিবরণ দেয়া আছে, ওনার বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে ওনার বিনিয়োগ দেয়া আছে, এবং সেই সাথে বিভিন্ন বিনিয়োগের 5টা জায়গাতে উনি বিনিয়োগ করেছেন। এই বিনিয়োগের হিস্ট্রিটাও এখানে দেয়া আছে, এবং তারপরে বলা আছে যে তার মোট আয় এবং কর দায় পরিগণনা করতে হবে। তো আমরা এটা একটু আপনাদের কাছ থেকে চাচ্ছি যে আপনারা একটু করেন। এটা করলে একটা জিনিস হবে, এই ধরনের যত অঙ্ক আসবে আপনার তখন আর এটা নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন বা কোনো কিছু আসবে না, আপনি ইজিলি এটা আপনি করতে পারবেন। সেই সাথে আরও একটা আছে, এটা আরেকটু বড়। আমি দুইটাই বড় বড় দিয়েছি এই কারণে যে অনেকগুলো ক্লজ দিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে কি, যে আপনারা যখন বড়টা পারবেন তখন ছোটটা আপনাদের কাছে মনে হবে যেন এটা একেবারেই সহজ একটা অঙ্ক, এটা আমাদের কাছে কোনো বিষয় না। কারণ আপনাদের জন্য একটা সবচেয়ে বড় সুখবর আছে, শুধু আপনাদের জন্য না, আমাদের সকলের জন্য একটা বড় সুখবর আছে। সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যারা হবেন বা হয়েছেন তাদের জন্য বড় সুবিধা হচ্ছে যে আজকে কিন্তু একটা ট্যাক্স অডিটের লিস্ট দেওয়া হয়েছে, যে ইন্ডিভিজুয়াল, তাও ইন্ডিভিজুয়ালদের লিস্ট দেওয়া হয়েছে, যেখানে 72,300+ লোককে অডিটের আওতায় আনা হয়েছে, ট্যাক্স অডিটের আওতায়। এনবিআর সেই রিপোর্টটা পাবলিশ করেছে কিছুক্ষণ আগে, দ্যাট মিনস বিকালের দিকে পাবলিশ করেছে। তো এখন দেখেন প্রত্যেকেই যখন এই অডিটে পড়তেছে তখনই কিন্তু উনি একজন প্রফেশনাল ট্যাক্স প্র্যাকটিশনারের কাছেই এখন উনি যাবেন। উনি আর এখন আর ওই যে নিজে দিতে যাবেন না। উনি, কারণ হচ্ছে গিয়ে কি, যে যদি এইগুলোর ক্ষেত্রে কোনো হিয়ারিংয়ের প্রয়োজন পড়ে, কোনো ধরনের যদি ট্রাইব্যুনালে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারকেই প্রয়োজন হবে, অন্য কেউ কিন্তু এখানে এই মামলা লড়তে পারবেন না। তো আজকে যেহেতু এটা 72,000 73,000 আছে, সামনে আরও বাড়বে, এবং ভবিষ্যতে এই পেশাটা অনেক বড় আকারে সকলের জন্য সম্মানজনক পেশা হিসাবেই গণ্য হবে আমি মনে করি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে এখন একটু হয়তো কষ্ট করা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে এবারের ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পরীক্ষাটা কিন্তু ডিফারেন্ট হবে। 2025 সালের 24-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটাকে কনসিডার না করার জন্য আমি বারবার আপনাদেরকে অনুরোধ করতেছি, ওই পরীক্ষার সঙ্গে আপনি কনসিডার করেন না যে ওই পরীক্ষাটা এরকম হয়েছে এটাও এরকমই হবে, এইটা কনসিডার অ্যাটলিস্ট করেন না।
কারণ পরীক্ষাটা এবার আসলেই চেঞ্জ হবে, কারণ এনবিআর নিজেই চেঞ্জ হয়ে গেছে। তো এনবিআর যখন চেঞ্জ হয়ে গেছে, তো আলটিমেটলি এনবিআর এখানে যারা মিনিমাম নলেজটুকু রাখে এবং মিনিমাম নলেজটুকু রাখার মতো করেই এবার এক্সামগুলো হবে। এবার এক্সামগুলো এত ইজি বিষয় হবে না যে যে আমি হচ্ছে গিয়ে 10 পাতা বাংলা লিখে দিয়ে আসলাম, আমি পাশ করে গেলাম। বিষয়গুলো এরকম হবে না। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলা যে আপনারা একটু ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটা এই যে হোমওয়ার্কগুলো আপনারা নিজেরা করতে। করলে একটা জিনিস হবে, আপনাদের কনফিডেন্স লেভেল গ্রো করবে যে না, আমি 2টা লাইন লিখতে পারি। তো যখন আপনি 2টা লাইন লিখতে পারবেন, তখনই আপনি আপনার নিজেকে প্রুভ করতে পারবেন যে হ্যাঁ, আমি নিজেকে পাশ করার মতো যোগ্য মনে করি। যখন আপনি নিজেকে পাশ করার মতো যোগ্য মনে করবেন, তখন আপনি ইজিলি পাশ করবেন। অন্যথায় আর এই ম্যাথগুলো, ম্যাথমেটিক্যাল এরিয়াটা খুবই কমপ্লিকেটেড। ছোট্ট একটা আপনি যদি দেখেন যে বিগত নিবাসী এবং অনিবাসীর যে 2টা ম্যাথমেটিক্যাল অঙ্ক ছিল, তো এই ম্যাথমেটিক্যাল পার্টে কিন্তু আমাদের যে ভুলগুলো হয়েছে খুবই সিলি ভুল হয়েছে, কিন্তু অঙ্ক কিন্তু ডিফারেন্স হয়ে গিয়েছে। তো এই জায়গাটা আপনারা একটু দেখবেন যে কিভাবে আসলে আপনারা প্রত্যেকটা হোমওয়ার্ক কিভাবে করা যায়। হোমওয়ার্কগুলো করে আপনারা গ্রুপে সেগুলো দিয়ে দিবেন। আমি দেখি প্রত্যেকটা ওই দেখে আপনাদের এইগুলো নিয়েও আমি ফিডব্যাক দিব। তো ভালো থাকবেন সবাই। আশা করি যদি আপনাদের কোনো কথা যদি থাকে তাহলে আপনি বলতে পারেন। আর যদি কোনো কথা যদি না থাকে তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি আর কি। পিডিএফটা আপনারা আজকে রাতেই পেয়ে যাবেন। তো আশা করছি, আমার কাছে মনে হচ্ছে যেন হয়তো আর কারো কোনো কোশ্চেন নাই। সে কারণে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর সবাই জয়েন করার জন্য আবারও সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।